আজ ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গৌরবময় পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৫৪তম পূর্ণ রাজ্য দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন মহোদয়কে এবছর ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সামাজিক ও রাজনৈতিক জীবনে তার অসামান্য সাফল্য ও অবদান সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। আজ তার পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। ত্রিপুরায় শিক্ষার বিস্তারে বিশেষ অবদান রেখেছেন গোমতী জেলা উদয়পুরের রমেশ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় ধীরেন্দ্র চন্দ্র দত্ত। তাকে এবছরে ত্রিপুরা বিভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। শিক্ষাক্ষেত্রে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তার পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ত্রিপুরার বিশিষ্ট চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও নির্দেশক বিপ্লব গোস্বামীকে এবছর ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লাপ্তা লেডিস এর মতো সারা জাগানো ছায়াছবিতে লাপাতা লেডিস এর মতো সারা জাগানো ছায়াছবিতে তার উৎকৃষ্ট সৃজনশীল কাজের মাধ্যমে তিনি রাজ্যকে এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল পরিচয়ে দেশ বিদেশে তুলে ধরেছেন। আজ পূর্ণ রাজ্য দিবসের মঞ্চে ওনাকে এই সম্মানে সম্মানিত করতে পেরে ত্রিপুরা সরকার গর্বিত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। पुलिस विश्वबंधु सेन धर्मनगर नाम जिला শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মানে। এই রাজ্যের জন্য একটি গর্বের বিষয়। দেশ ও বিদেশে অন্যান্য খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে তার সৃষ্টি প্রদর্শিত হয়েছে। ত্রিপুরার রাজতন্ত্রেরও একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। শিল্প, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞানের অগ্রণী ভূমিকা ছিল ত্রিপুরার। ত্রিপুরা বিধানসভায় তিনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অসুস্থতার পর গত ২৬শে ডিসেম্বর এই রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। এই দিনটি একটি ঐতিহাসিক দিন, কারণ প্রাক্তন রাজন্য শাসিত অঞ্চল এবছর যুগ্মভাবে ত্রিপুরা ভূষণ সম্মানে শ্রী রতনলাল নাথ মহোদয় আছেন। মাননীয় মন্ত্রী পর্যটন উন্নয়ন দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী। মানিকের মৃত্যুর পর মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারত সরকারের পরামর্শে ভারত ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই অনুযায়ী পরিবেশন করবেন রাষ্ট্রগান বন্দে মাতরম। সকলকে অনুরোধ করব আমাদের প্রিয় রাষ্ট্রগানকে উঠে দাঁড়িয়ে অভিবাদন। আমি সবাইকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা প্রতি বছর ত্রিপুরা স্টেট আমি সবাইকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা প্রতি বছর ত্রিপুরা স্টেট রাজ্য রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা ভূষণ। মাননীয় শ্রী অনুরাগ মহোদয় আছেন। অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তর বিবিসার ভট্টাচার্য মহোদয়। শুরু হয় মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সময়কাল থেকে।
স্বাধীনতার আন্দোলনেও ত্রিপুরা শরিক ছিল। ভর্তি স্যার। নমস্কার সবাইকে। এর 1 নম্বর হলে আমরা ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে এখানে সমবেত হয়েছি। আজকের এই এবছর সচিন দেববর্মন শ্রী রাজ্য সম্মানে ভূষিত হচ্ছেন বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী শ্রী সেখানে কেন্দ্রতে আমরা বিভিন্ন লোরেলস, মেডালস এবং বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত হয়েছে ত্রিপুরা রাজ্য। রাজ্যের মেইন উদ্দেশ্য এবং নিজেকে নিজে যে আজকে যে সেলফ রিলায়েন্টের যে কথা হচ্ছে আজকে, যে তুমি তোমার রাজ্যে তুমি কীভাবে ডেভেলপ করবে। যদিও এখন আমাদের এখানে রিসোর্স অনেক কম, কিন্তু আস্তে আস্তে করে আমরাও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমরাও চাইছি যে ডিপার্টমেন্টগুলো আজকে এখানে আমাদের এগ্রিকালচার মিনিস্টার সাহেব এখানে আছেন এবং আজকে কিন্তু এই চিঠির মধ্যে ওনার কয়েকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু উল্লেখ করেছেন। আজকে এখানে পাওয়ার ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলেছেন, এখানে যে অয়েল যেটা এডিবল অয়েল, পাম অয়েল, সেটার বিষয়ে কথা বলেছেন, ট্যুরিজমের বিষয়ে কথা বলেছেন। তো এক একটা বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সব নজর রাখে এখানে। আজকে আমি বলতে খুব গর্ববোধ করি যে এই বিষয়গুলো কিন্তু আজকের দিন আলোচনা করা দরকার, যে ত্রিপুরাই একমাত্র রাজ্য, তৃতীয় রাজ্য যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য, তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, সাক্ষরতার হার 95.6% আমরা পেয়েছি গোয়া এবং মিজোরামের পরে। জিএসডিপির ক্ষেত্রে আমরা সবাই জানেন যে জিএসডিপি ত্রিপুরা স্টেট জিএসডি, মানে যদি জিএসডি আমরা দেখি নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। এখানে বলা হয়েছে কত যা আমরা এখন আছি, এখানে সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকামের দিকে যদি বলি, এখানে আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলেছেন প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2025 সালে ত্রিপুরা প্রথম স্থান লাভ করেছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লক সেরা পারফর্মিং অপারেশনাল ব্লক এবং গোমতী জেলা সার্বিক উন্নয়নের জন্য পুরস্কৃত হয়েছে। ত্রিপুরা রাজ্যে একমাত্র যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে সম্পূর্ণ ডিজিটাল রাজ্য। এখানে কিন্তু ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট, সমস্ত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় 3 টায়ার পঞ্চায়েত, আর কোনো রাজ্যে কিন্তু সেটা সম্ভব হয়নি। আপ টু অন্যান্য জায়গায় সাব ডিভিশন লেভেলে সেটা হয়েছে। এবং পেপারবিহীন যে কাজ, এতে করে পেপারলেস কাজ হলে কী হয়, এক তো কুইক ডেলিভারি সিস্টেম ফর দ্য মানে পিপল, আর তার ট্রান্সপারেন্সি থাকবে, আর সেগুলো হারিয়ে যাওয়ার সুযোগ থাকবে না, এবং অ্যাকাউন্টেবিলিটিও কিন্তু সেখানে চলে আসে। 2025 রাইজিং নর্থ ইস্ট সামিট এই রাজ্যে 15,800 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে, যা কিনা উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সর্বমোট বিনিয়োগের 50%। দিল্লিতে আমরা গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে যখন বলা হয়েছে যে 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে, তো আমাকে যখন স্টেজ থেকে আমি নামলাম, আমাকে বললেন যে আমাদের স্টলে যেতে হবে। আমি গিয়ে দেখলাম অন্যান্য স্টল, যে অষ্টলক্ষ্মীর বা অন্যান্য স্টেটের যে স্টলগুলো খালি, আমি তো ঢুকতেই পারছিলাম না আমাদের স্টলের মধ্যে। এবং পরবর্তী সময়ে শুনলাম, যেটা এখানে বললাম আমি, যে আউট অফ 30,000 করোড় আমরা 15,800 করোড় শুধু ত্রিপুরার জন্য বিনিয়োগ করেছে যারা বিনিয়োগকারীরা। অর্থাৎ এমনিতে তো করেনি। আপনি যদি পয়সা আপনি একটা জায়গায় বিনিয়োগ করবেন, তো ওরা তো সব, আর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেসম্যান আপনারা তো জানেন, ওরা কিন্তু পাই হিসাব করে সার্ভে করে, তো সেই জায়গায় এবং গ্রাউন্ডিংও হয়েছে। আমার সেক্রেটারি মহোদয় কিছুদিন আগে বলেছেন প্রায় 60% গ্রাউন্ডিং পর্যন্ত হয়ে গেছে। তো এই যে মনিটরিং সিস্টেমে আমরা কিন্তু আজকে ত্রিপুরা আজকে যে কারণে যে ফুল ফ্লেজেড স্টেট আমরা ডিক্লেয়ার হয়েছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখাতে পারছি আজকে এখানে আরেকটা গর্বের বিষয় যে
উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য যে ডোনার মিনিস্ট্রি থেকে উচ্চ পর্যায়ের একটা টাস্ক ফোর্স করা হয়েছে, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কনভেনার হিসাবে। এখন কাজ করলেও সমস্যা, বেশি কাজ করলে কিন্তু প্রবলেম, আমি প্রায়ই বলি। তো এটা যখন আমরা সাবমিট করলাম, আমাদের ডোনার মিনিস্ট্রি উনি আমাকে না, আমার তো সমস্ত টিম, আমাদের যারা আমার সাথে যুক্ত ছিল, উনি স্যালুট করছিলেন। যে উনি বলছিলেন আমি তো বিদেশেও আমি পড়াশোনা করেছি, কিন্তু আপনারা আপনাদের যে আমাদের টিএফটি আছে ওনাদের অফিসার থেকে শুরু করে সবাই মিলে, সেক্রেটারি থেকে শুরু করে এত সুন্দরভাবে আপনারা কিভাবে করলেন এবং যে যে টাইম দিয়েছেন সেই টাইমের মধ্যে আপনারা দিয়েছেন। উনি বলেছেন হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইউর টিম। এবং উনি বলছেন এই টেমপ্লেট পাঠানোর জন্য, এই টেমপ্লেট অন্যান্য যেসব বিষয়গুলো নর্থ ইস্টের অন্যান্য যারা মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন কনভেনার হিসাবে তাদের কাছে পাঠিয়েছেন যে আপনারা দেখুন যে ত্রিপুরা এইভাবে করেছেন, আপনারাও এই টেমপ্লেটকে দেখে ফলো করে অন্যান্য বিষয়ে দেখুন। বলেন যে আরেকটা কাজ মুখ্যমন্ত্রীজি আপনাকে দিচ্ছি, সেটা কি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন এখন ইলেকশন নিয়ে, আপনাকে এটা দায়িত্ব নিতে হবে। সেটা কি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে লজিস্টিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নর্থ ইস্টে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো আমরা, ভেরি ব্যাড কন্ডিশন ইন টেরেন সোফার টেরেন ম্যাটার ইজ কনসার্ন। তো এই জায়গায় এটাকে কীভাবে কী করা যায় উইদিন 2 months, এগেইন এই যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা, আমি জিজ্ঞেস করলাম সমস্ত অফিসারদের, করলাম আমরা, এবং সেটাও দেওয়ার एंडोर्स किया और इनके कारण ही ये संभव हुआ। ये डीरेगुलेशन हम लोग त्रिपुरा में प्रथम स्थान में हम आए। प्रधानमंत्री जी उनाके যখন উনি ওনার পিপিটি দিলেন, দেওয়ার পরে ওনাকে বললেন যে आप देखिए छोटा सा त्रिपुरा राज्य है और ये अगर कर सकते हैं, इतना बड़ा बड़ा राज्य है, मेन लैंड्स है, आप लोग क्यों नहीं कर सकते हो। तो इतना এরকম একটা এত সুন্দর একটা মানে হেলদি কম্পিটিশনে আমরা কিন্তু এখন চলে এসেছি একের পর এক। এটা আমাদের জন্য একটা প্রাইড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন কিরেন গিত্তেজি, আমাকে এসে বলছে স্যার ये तो बिहार से बुलावा आया। हम लोग क्या, बोला नहीं वहाँ जाके इनको ट्रेनिंग देना है। हम लोग कैसे डीरेगुलेशन, मैं बोला नहीं नहीं आप मत जाओ, आप इनको बुलाओ त्रिपुरा में आके ट्रेनिंग ले, हम क्यों जाएंगे। पढ़े पढ़े আমাকে অনেক বুদ্ধি দিলেন, अरे सर ये तो हमारे लिए प्रेस्टीज है, ये जब जाएंगे ऑन बिहाफ ऑफ त्रिपुरा ही वुड बी द एम्बेसडर ऑफ त्रिपुरा। পড়ে দিয়ে আমি বললাম যে যাইয়ে, আর ওখানে গিয়ে উনি যখন ওনাদের সাথে কথা বলছিলেন আমার কাছে যে ফিডব্যাক দিলেন, মানে 3%ও করেনি ওনারা এই ডিরেগুলেশনের, কিচ্ছু করেনি। দেখুন বড় বড় স্টেট, বললো না আমাদের ত্রিপুরার যে সয়েল এবং ত্রিপুরার যে এই জাতি জনজাতি মণিপুরি, আমাদের এখানে বাঙালি সম্প্রদায়ের হোক বা মাইনরিটি, সবাই মিলে এইরকম একটা মিক্সড কালচারের যে ঐক্য, সেটা কিন্তু আমরা এইরকম একটা সেন্সিটিভ একটা কন্ডিশনের মধ্যেও আমরা কিন্তু সবাই একত্রিত রয়েছি। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। এর জন্যই কিন্তু যে কোনো বিষয় আসলে আমরাও কিন্তু খুব সেন্সিটিভ থাকি যে না তাড়াতাড়ি এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, সেটাকে সমাধান করতে হবে, সেটা আইন শৃঙ্খলার বিষয়ই হোক বা অনেক সময় আজকাল দেখেন, আগে তো দেখতাম খালি রাস্তাঘাট সবসময়, আমি নিজেও গাড়ি চালাতাম, স্কুটার চালিয়েছি, কখন যে কোন রাস্তা বন্ধ হয়ে যাবে জিন্দাবাদ জিন্দাবাদের কোনো ঠিকানা ছিল না। কলেজে বা হসপিটালে যাওয়াও সমস্যা ছিল। এখন কিন্তু অনেক নিম্নগামী, খবরই নেই। আমি এক এক সময় বলি অনেকে জিন্দাবাদ জিন্দাবাদ করে, অনেকে বলে আরে জিন্দাবাদ করার দরকারই নেই, কোনো দরকারই নেই। যখন আমরা যেহেতু এই গভর্নমেন্ট আপনাদের সমর্থনে আমরা নির্বাচিত হয়েছি, আমরা সংখ্যাধিক্যের কারণে গভর্নমেন্ট ফর্ম করেছি, আমাদের দায়বদ্ধতা আছে এবং এই দায়বদ্ধতা আছে বলেই আমাদের গৃহমন্ত্রীজি সেদিন বলছিল আর কি, যে বিরোধী দলকে বলছিলেন মেক্স कैसे गवर्नमेंट फॉर्म करना है, एक सिंपल सा आप लोगों को मैं एक फॉर्मूला बताता हूँ। क्या फॉर्मूला, बोला सवेरे से रात भर आप लोग अपने बारे में खाली सोचते रहते हो। ये जो ईवीएम मशीन है ना,
इसमें हम जो सवेरे से रात 12 बजे तक जो काम करते हैं ना, इसीलिए ईवीएम में रिजल्ट हमारा पक्ष में आता है। ये सिंपल सा फॉर्मूला है, आप लोग भी सीख लो। তো এই যে বিষয়গুলো আছে, এত এইরকম একটা দল, এই বিজেপি দলের যে এখন নেতৃত্বের যে সরকার চলছে সব জায়গায়, একের পর এক আমাদের যে জয়, আপনারা দেখছেন দিল্লিতে 27 বছর পরে দিল্লি জয়, ভাবা যায় কোনো দিন? উড়িষ্যাতে এতদিন বাদে উড়িষ্যাতে জয়, এখন গঙ্গা তো নাকি উপর দিকে আসে বিহার হয়ে, বিহারে জয়। তো আস্তে আস্তে এবার তো চলে আসলো ওয়েস্ট বেঙ্গলে। এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের কী দুরবস্থা। এবং আমি নিশ্চিত ওই উপরওয়ালা আছে, তার থেকেও আমরা মুক্তি পাবো। আমরা আগেও দেখেছি বিহারের যে কী অবস্থা ছিল, ये बिहार से है, यहाँ हमारा CS साहब, मैं भी बिहार में था, क्या सिचुएशन था, आज क्या है। তো এর জন্যই বলছি যে একের পর এক আমাদের, এবং এই স্টেটহুডের যে আমাদের মেইন উদ্দেশ্য কি, স্টেটহুড যে হলো তার মেইন উদ্দেশ্যটা কি। এখানে আমার কাছে যে কিছু ডাটা, যদিও কিছুটা বলেছেন এখানে, যে 1947 সালের 17ই মে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যখন আকস্মিক সাডেন ডেথ হয়, তখন এই রাজ্য পরিচালনা মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রেজেন্সি গঠিত হয়। এবং 13ই আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী উনি ডিজায়ার করলেন যে ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করতে উনি রাজি আছেন, এবং উনি মৌয়ে সাইন করেছেন সেখানে। এবং ভারত সরকার তখন ওনাকে পরামর্শ দেন 1948 সালের 12ই জানুয়ারি কাউন্সিল অফ রেজেন্সি, যে রিজেন্সি ছিল সেটাকে ভেঙে এককভাবে মহারানীকে রিজেন্সি নিযুক্ত করা হয়। এবং এই রিজেন্সি কিন্তু তখন কিন্তু মানে ব্রিটিশের আন্ডারে ছিল সেটা, তো উনাকে একা দেওয়া হলো। এরপর থেকে 1949 সালের 15ই অক্টোবর পর্যন্ত মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট বা রাজ প্রতিনিধি রূপে ত্রিপুরার শাসন পরিচালনা করতে থাকেন। এবং দিল্লিতে উনি যান, সেখানে 1949 সালের 9ই সেপ্টেম্বর দিল্লিতে উনি রিজেন্ট হিসাবে ত্রিপুরার ভারত ভুক্তি সম্পর্কিত দলিলে স্বাক্ষর করেন। এবং অবশেষে 15ই অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এখানে চক্রবর্তী সাহেব অলরেডি কিছুটা বলেছেন। 1950 সালের 26শে জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার, আমরা নিজেরাও দেখেছেন, শান্তিপ্রিয় মুখার্জি, খুব সম্ভব প্রথম এসপি শান্তিপ্রিয় মুখার্জি ছিলেন চিফ কমিশনার, এবং শাসিত শ্রেণীভুক্ত রাজ্য হিসেবে পরিগণিত হয়। 1952 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের 30 মেম্বার্স যে বিশেষ ইলেকটোরাল কলেজ গঠিত হয়, যেটাকে টেরিটোরিয়াল কাউন্সিল বলা হয়। এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি ইউনিয়ন টেরিটরির স্বীকৃতি লাভ করেন 1956। এবং 1959 সালের 15ই আগস্ট যে সার্বজনীন ভোটাধিকারের সেখানে ইলেকশন হয়, 30 জন নির্বাচিত সদস্য এবং 2 জন সেখানে মনোনীত সদস্য নিয়ে একটা আঞ্চলিক পরিষদ গঠন হয়, এবং সেটার ত্রিপুরা রাজ্যের জন্য কাজকর্ম শুরু করি। 1962 সালে তৃতীয়বার এখানে নির্বাচন হয়। দ্যাট টাইম আই ওয়াজ ভেরি লিটল বয়, তো আমি কিন্তু কিছু কিছু আমার মনে আছে, কারণ সেখানে আমার ফ্যামিলির থেকেও একজন দাঁড়িয়েছিলেন এই কাউন্সিলে, আই নিড নট ওয়ান্ট টু মেনশন হিয়ার। তো সেই 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে, যেটা একটু আগে বলেছেন এখানে যে আইন, ত্রিপুরা আঞ্চলিক পরিষদ ত্রিপুরা প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। 1970 সালের চিফ কমিশনার পদটি উপরাজ্যপাল পদে উন্নতি হয়, এবং আজকের দিনে 1972 সালে ত্রিপুরা ভারতের একটি পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে। এই যে 1972-এর যে পূর্ণরাজ্য, তার মেইন যে উদ্দেশ্য, কেন পূর্ণরাজ্য? এ ফুল স্টেট প্রমোটস ওয়েলফেয়ার অ্যান্ড জাস্টিস ফর ইটস সিটিজেন।
the state shall strive to promote the welfare of the people by securing, protecting as effectively as it may be a social order in justice, social, economic and political etc. এর জন্যই কিন্তু এবং তার যে ডেমোগ্রাফি তার প্রপার থাকতে হবে, লোক থাকতে হবে, ইলেকশন থাকতে হবে এবং সেখানে অন্যান্য যেসব রাজ্যগুলো আছে তাদের সাথে কোঅপারেশন থাকা এবং আমাদের ভারত গভর্নমেন্টের তাদের সাথে কোঅপারেশন থাকা, এই যে বিষয়গুলো আছে। কিন্তু স্টেট পূর্ণ রাজ্য হিসাবে আর এখানে কিন্তু কেন্দ্রের ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ থাকে না। এ হচ্ছে পূর্ণ নরেন্দ্র দেশকে আবার সেই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করছে। এটা সব উপরওয়ালারই কিন্তু সব মানে উনারই সৃষ্টি। 2014 সময় এমন একটা অবস্থা কি ছিল ভারতবর্ষে, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। এবং আমাদের 2018 সালে আমাদের সরকার যখন গঠন হয়, এখানে আপনারা খেয়াল করেছেন, এখানে কৃষি হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, স্বাস্থ্য হোক, শিল্প পরিকাঠামো উন্নয়ন হোক, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হোক এবং বিশেষ করে যেটা এখানে ডিজি সাহেব আছেন যে জনজীবনের যে নিরাপত্তা প্রদান, এখানে উনি গত 4-5 দিন আগে উনি বলেছেন প্রেস কনফারেন্সে যে 20 বছরের একটা ইতিহাস ত্রিপুরার, যে ক্রাইম রেট 8.2% ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। এটা একটা বিরাট বিষয় আমাদের জন্য, কারণ যখনই মানুষ ত্রিপুরা সম্পর্কে যখন যে কোনো জায়গার মধ্যে যখন এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ থাকে তখন কিন্তু ওই জায়গার উন্নয়ন কোনো দিন সম্ভব নয়। আজকে যে কারণে প্রচুর ইনভেস্টার্স আজকে বাইরের থেকে আমাদের এখানে আসছে এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। আগে আমি যখন দিল্লিতে যেতাম, যখনই আমি চিফ মিনিস্টার প্রথমও যখন হয়েছি, এবার দেখলাম আমার সাথে ফটো তোলার জন্য বেশি লোক আসছে। আমি বললাম এটা কি, বহু মহিলা হোক পুরুষ হোক, ইভেন বড় বড় লিডাররা পর্যন্ত এমপিরা। আমি বললাম ঘটনা ওই কী হলোটা কি বুঝলাম না, কিন্তু আমি তো আগেও মুখ্যমন্ত্রী ছিলাম, তা আমি বুঝলাম আর কি যে বোধহয় আমরা যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে ওইভাবে যে প্যারামিটার্সগুলোতে আমরা যেভাবে যাচ্ছি, নিশ্চয়ই সেই কারণেই। আগে তো আমরা ভাবতাম, আর আমি তো নিজে এমনি তো ডাউন টু আর্থই থাকি, আমি এই দিক সেদিক চলে যাই, কিন্তু পেছনেই ছুটে যাচ্ছে স্যার এক ফটো স্যার এক ফটো। আগেও মুখ্যমন্ত্রী ছিলাম কিন্তু সেই রকমভাবে কিন্তু দেখিনি। তো এতে কিন্তু প্রমাণ করে ইয়েস হাম ভি কিসি সে কম নেই। তো খুবই ভালো লাগছিল। এবারের একটা খুব এখানে স্ক্রিনেও দেখিয়েছে, ত্রিপুরায় জাতীয় এবং আঞ্চলিক যে স্তরে মোট 347 পুরস্কার ত্রিপুরার ঝুলিতে কিন্তু ঢুকেছে। এটা চারটিখানি কথা নয়। এখানে প্রধানমন্ত্রীজি কি বলেছেন, সিএস সাহেব অলরেডি বলেছেন যে এই যে ডিরেগুলেশনের জন্য যখন সমস্ত চিফ সেক্রেটারিদের ডাকিয়েছেন এবং ওনার পিপিটি তৈরি করতে হয়েছে, কিভাবে এটা সম্ভব হয়েছে। প্রথমে তো আমরা ক্যাবিনেটে এই ডিরেগুলেশন কি, আমাদের মধ্যেও কনফিউশন ছিল কি ডিরেগুলেশন, তো শেষ পর্যন্ত বুঝাতে হয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয় প্রায়ই বলেন আর বাইরেও গিয়ে বলছেন যে हमारे जो सब मिनिस्टरगण माने जैसे ही ये हमने बात रखा तुरंत उन्होंने एक साथ उनको एंडोर्स किया और इनके कारण ही ये संभव हुआ। ये डीरेगुलेशन हम लोग त्रिपुरा में प्रथम स्थान में हम आए। प्रधानमंत्री जी उनाके যখন উনি ওনার পিপিটি দিলেন, দেওয়ার পরে ওনাকে বললেন যে आप देखिए छोटा सा त्रिपुरा राज्य है और ये अगर कर सकते हैं, इतना बड़ा बड़ा राज्य है, मेन लैंड्स है, आप लोग क्यों नहीं कर सकते हो। তো ইতনা এরকম একটা এত সুন্দর একটা মানে হেলদি কম্পিটিশনে আমরা কিন্তু এখন চলে এসেছি একের পর এক। এটা আমাদের জন্য একটা প্রাইড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন কিরেন গিত্তে জি, আমাকে এসে বলছে স্যার। সবাইকে নমস্কার। যতন খুলুঙ্খা।
ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে আমি সকলকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি লাভ করে। দীর্ঘকাল রাজন্য শাসিত ত্রিপুরা 1949 সালের 15ই অক্টোবর ভারত ইউনিয়নে যোগদান করে। রাজতন্ত্রের অবসানের পর শুরু হয় গণতন্ত্রের এক নতুন অধ্যায়। ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসাবে গড়ে তোলা এবং উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উত্তর পূর্বে অষ্টলক্ষ্মীর এই রাজ্য ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও জনজাতিদের পরম্পরা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রতিফলিত করে। ত্রিপুরায় রয়েছে চা, রাবার ও আগরসহ নানাবিধ প্রাকৃতিক সম্পদ, শক্তিপীঠ, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির এবং নানা ধর্মীয় ও পুরাতাত্ত্বিক পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল উন্নত যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের নানা দিক দিয়ে আজ এগিয়ে চলেছে। 2018 সালে ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন, জনজীবনের নিরাপত্তা প্রদান ও স্বনির্ভরতা অর্জন প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনীতির বিকাশ, রাজ্যের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ত্রিপুরাকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিএসডিপি বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ঘটেছে। জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। সবচেয়ে বড় গৌরবের বিষয়, ত্রিপুরা আজ দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য। সাক্ষরতার হার 95.6%। এটি আমাদের জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি। বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশিত পথে আমরা এক উন্নততর রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উন্নয়নের সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছে যেতে চাই। পূর্ণরাজ্য দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুলুংখা হামবাই।